নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। ধীরে ধীরে সূর্যের প্রখর তাপে দগ্ধ হচ্ছিল ধরণী। রাজদরবারের বাইরে শিকলে বাঁধা চন্দ্রাবতী ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে বীরেন্দ্র প্রতাপের জন্য অপেক্ষা করছিল। তখনই দরবারের একজন চাকর কাছে এসে বলল, মহারানী মা, মহারাজ আপনাকে হাজির হওয়ার হুকুম দিয়েছেন। চন্দ্রাবতী একটা দীর্ঘশ্বাস ফেলে মন শক্ত করে দরবারের ভিতরের দিকে যেতে লাগলো। দরবার পুরো ভর্তি ছিল, বজ্রকেতুও সেখানে উপস্থিত ছিল। আর চন্দ্রাবতীর অবস্থা দেখে ওর খুব আনন্দ হচ্ছিল। সামনে সিংহাসনে বীরেন্দ্র প্রতাপ বসেছিল। নেশায় ওর রাগে লাল হয়ে যাওয়া চোখ থেকে যেন আগুন বের হচ্ছিল। নির্ভয় চন্দ্রাবতী ঠিক ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ওর নির্ভীকতা বীরেন্দ্র প্রতাপের সহ্য হচ্ছিল না। ও কোনোভাবে নিজেকে আয়ত্তে এনে গম্ভীর স্বরে বলল, চন্দ্রাবতী, এমনিতেই তো তুমি তোমার অপরাধ এবং শাস্তি সম্পর্কে খুব ভালোভাবেই জানো, কিন্তু দরবারের একটা নিয়ম আছে, তোমাকে নিজের পক্ষে বলার একটা সুযোগ দেওয়া হচ্ছে। শুধু এই কারণে যে দুর্ভাগ্যবশত তুমি বিক্রমগড়ের মহারানী। একথা শুনে চন্দ্রাবতীর মুখে একটা ব্যঙ্গ বিদ্রুপপূর্ণ হাসি দেখা দিল, যা পুরো দরবারকে যেন ব্যঙ্গ করছিল। নিশ্চয়ই মহারাজ, নিজের পক্ষে নিশ্চয়ই বলবো। ও বীরেন্দ্র প্রতাপের চোখে চোখ রেখে বলল, কিন্তু তার আগে আমি জানতে চাই আমার অপরাধ কি। বীরেন্দ্র প্রতাপ মহামন্ত্রীকে ইশারা করল। মহারানী মা, আপনার ওপর গুরুতর দোষারোপ আছে। মহামন্ত্রী নিজের আসন থেকে উঠে বলল, আপনি নিজের স্বার্থের জন্য এমন এক মহামারীর ব্যবহার করেছেন যাতে হাজারো লোকের প্রাণ চলে গেছে। রাজ্যের যোগ্য বৈদ্য হাকিমরা মহামারীর ওষুধ বানানোর আগেই আপনি নকল ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা করতে লাগলেন। ওই ওষুধে ঘাস পাতা ছাড়া আর কিছুই ছিল না, আর তার জন্য অনেক রোগী নিজেদের প্রাণ হারিয়েছে। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা এটা। চন্দ্রাবতী উচ্চস্বরে বলল, আমি যে জড়িবুটি অনুকূল শাস্ত্রীকে দিয়েছিলাম তাতে ঘাস পাতার নামগন্ধ ছিল না। আপনি ওই ওষুধের সূচিপত্র দরবারে পেশ করতে বলুন। একথা শুনে দরবারে উপস্থিত বজ্রকেতু সঙ্গে সঙ্গে বলল, আমি নিশ্চয়ই বলতাম, কিন্তু বৈদ্য অনুকূল শাস্ত্রী মহামারীর আসল ওষুধ খুঁজতে বাইরে কোথাও গেছে, আর আপনার লেখা ওষুধ ওনার কাছে আছে। আবার এটাও হতে পারে উনি হয়তো ওটা ফেলেই দিয়েছেন, কারণ একটা নকল ওষুধের সূচি কোনো কাজেরই নয়। যদি আপনি চান তাহলে যে কোনো বৈদ্য হাকিমকে জিজ্ঞাসা করতে পারেন। সবাইয়ের একই কথা, আপনার বানানো ওষুধে ঘাস পাতা ছাড়া আর কিচ্ছু ছিল না। বজ্রকেতুর এই চালাকিতে চন্দ্রাবতীর রাগে আগুন হয়ে গেল। নিজেকে শান্ত করতে করতে বলল, তার মানে বিক্রমগড়ের মহারাজের মহারানীর থেকেও বেশি বিশ্বাস সেই সব বৈদ্য হাকিমের উপর যারা প্রজাদের মৃত্যুর মুখে ফেলে পালিয়ে গিয়েছিল। চন্দ্রাবতীর একথা বলার পর দরবারের নীরবতা ছেয়ে গেল।
কিন্তু চন্দ্রাবতীকে তর্ক করতে দেখে বীরেন্দ্র প্রতাপের রাগ আরো বেড়ে গেল। ও গর্জন করে বলল, তুমি না জানি কবে থেকে ওই অগ্নিসিংহের সঙ্গে মিশে শুধু আমার সঙ্গে নয়, পুরো বিক্রমগড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, আর দরবারে দাঁড়িয়ে বিশ্বাসের দোহাই দিচ্ছ। মহামন্ত্রী, কনকনগরের ওই গুপ্তচরকে ডাকো, যাকে আমি দক্ষিণ সীমান্ত থেকে গ্রেপ্তার করেছি। এ কথা শুনে চন্দ্রাবতী চমকে উঠল। আমার গুপ্তচর মাধব ধরা পড়ে যায়নি তো? ও ঘাবড়ে গিয়ে নিজেকে নিজে বলল, তাহলে তো আমার সব রহস্য বেরিয়ে পড়বে, যে আমি শাহী শিলমোহরের নকল বার করেছিলাম। তখনই দুজন সৈনিক ওই গুপ্তচরকে দরবারে আনলো। চন্দ্রাবতীর আরো একটা চমক লাগলো, কারণ এই গুপ্তচরকে ও চিনতই না। মহারানী মা, মহামন্ত্রী গুপ্তচরের দিকে ইশারা করে বলল, এই বৈদ্যের ছদ্মবেশে গুপ্তচরের কাজ করছিল, আর ও স্বীকার করেছে আপনি বিক্রমগড়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র তো আমার বিরুদ্ধে করা হয়েছে মহামন্ত্রী, চন্দ্রাবতী দৃঢ়তার সঙ্গে বলল। এই গুপ্তচরকে তো আমি চিনিও না, না কোনোদিন আমার অগ্নিসিংহের সঙ্গে দেখা হয়েছিল। অগ্নিসিংহের নামই তো আমি জানি না, এর আগে জীবনে কোনোদিন শুনিও নি পর্যন্ত। ও তো আমাকে মারতে চেয়েছিল ওখানে কালীঘাটির জঙ্গলে, যেখানে আমি মহামারী স্থায়ী চিকিৎসার ওষুধ খুঁজতে গিয়েছিলাম। সেখানেও আমাকে হত্যা করতে চেয়েছিল, হত্যা। এর আগে ওই নামটা আমি জানতামই না। একথা বলে থলি থেকে রক্তপুষ্প বার করতে লাগলো। এই দেখুন, আমি এই রক্তপুষ্প নিয়ে ফিরেছি। যদি আপনি প্রজাদের প্রাণ বাঁচাতে চান, তাহলে এক্ষুনি আমাকে ছেড়ে দিন, যাতে আমি এই ফুল থেকে ওষুধ তৈরি করতে পারি। এখন দরবারে প্রমাণ দেখিয়ে সময় নষ্ট করার মতো সময় নয় মহারাজ, বরং মহামারীতে মৃত্যুর সাথে লড়াই করা প্রজাদের প্রাণ বাঁচানোর সময় এটা। কখনোই নয়, বীরেন্দ্র প্রতাপ উচ্চস্বরে বলল। প্রথমে তুমি যে ওষুধ বানিয়েছিলে তাতে অনেক রোগীর প্রাণ গেছে, এখন দ্বিতীয়বার তোমার এই চাল সফল হতে দেব না আমি। আপনি অনেক বড় ভুল করছেন মহারাজ। চন্দ্রাবতী চিন্তিত হয়ে গেল। আমি কোনো চাল চালছি না, আপনি প্রথমে আমাকে ওষুধ বানাতে দিন, না হলে সব ধ্বংস হয়ে যাবে। আর আমি দাবি করে বলছি, রক্তপুষ্প দিয়ে বানানো ওষুধ খেয়ে কোনো রোগীর মৃত্যু হবে না। আপনি চাইলে এই ওষুধ আমার উপর প্রয়োগ করে দেখতে পারেন। এ কথা শুনে দরবারে পুনরায় নিস্তব্ধতা নেমে এলো। বীরেন্দ্র প্রতাপও কিছু বলতে পারল না, কিন্তু বজ্রকেতু ওর অন্য চাল চেলে বলল, মাফ করবেন মহারানী, কিন্তু আপনি তো একদম সুস্থ, তাহলে এই ওষুধে আপনার উপর ক্রিয়া করবে কি করে? আর অন্য কোন রোগীর উপরও এই ওষুধের প্রয়োগ ততক্ষণ করতে পারবো না, যতক্ষণ না আপনি নিজেকে বেকসুর প্রমাণ করতে পারছেন। চন্দ্রাবতী বজ্রকেতুর সব চালাকি খুব ভালো করেই বুঝতে পারছিল, কিন্তু ওর কাছে ওর নিরপরাধ হওয়ার কোনো প্রমাণও ছিল না, আর না ছিল সাক্ষীও। ওর কাছে শুধু একটাই সত্যি ছিল, সেটা ও বীরেন্দ্র প্রতাপকে শুনিয়ে বলল, আপনি আমার পিছনে সুমন্তকে পাঠিয়েছিলেন, কিন্তু কিন্তু ও ওই মুখোশধারী গুন্ডাদের হাতে আটকা পড়েছিল। ওরা আমাদের দলবলের উপরে আক্রমণ করেছিল, কিন্তু সেই সময় তো আমি সুমন্তর প্রাণ বাঁচিয়ে নিয়েছিলাম। কিন্তু আফসোস, অগ্নিসিংহের মোকাবিলা করতে করতে একটা খাদে পড়ে মারা যায় সুমন্ত। না হলে আমাকে আমার নির্দোষিতার প্রমাণ করার কোনো প্রয়োজন পড়তো না। আর এই সময় অপরাধীর জায়গায় আমি নই, অন্য কেউ দাঁড়িয়ে থাকতো।
এ কথা বলে চন্দ্রবতী ও তীক্ষ্ণ দৃষ্টি বজ্রকেতুর উপর ঘোরালো। নিজের বিশেষ দেহরক্ষী সুমন্তের মৃত্যুর খবর শুনে বীরেন্দ্র প্রতাপের একটা ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে বজ্রকেতুর মাথায় দ্রুত এক নতুন ষড়যন্ত্র খেলা করে গেল, আর গম্ভীর স্বরে বলল, আমি আবার ক্ষমা চাইছি মহারানী মা, কিন্তু আপনার এই কথায় কে বিশ্বাস করবে? বরঞ্চ এখন তো আপনার উপর আরো একটা দোষ দেওয়া যেতে পারে। সুমন্তের হত্যা আপনিই করেছেন, কারণ আপনি জেনে গিয়েছিলেন যে সুমন্ত আপনার উপর নজর রেখেছিল, আর ও আপনার সব সত্যি মহারাজকে বলে দেবে। এজন্য আপনিই ওকে মেরে ফেলেছেন। বজ্রকেতুর এই ধূর্ততায় চন্দ্রাবতী একেবারে স্তম্ভিত হয়ে গেল। ও এক পলকের জন্য চুপ করে গেল, তারপর নিজের ধৈর্য হারিয়ে বলে উঠল, চুপ করো ধূর্ত, আমি জানি এই সমস্ত খেলা তোমারই রচনা। নিজের মেয়েকে বিক্রমগড়ের মহারানী বানানোর স্বপ্ন দেখছো না তুমি? চন্দ্রাবতী! বীরেন্দ্র প্রতাপের রাগ অগ্নিস্ফুলিঙ্গের মতো ফেটে পড়ল। রাজা বজ্রকেতুকে দোষারোপ করার হিম্মত কি করে হলো তোমার, আর তাও আমার দরবারে? ব্যাস, অনেক হয়েছে শুনানি। তুমি রাজদ্রোহী প্রমাণিত হয়ে গেছো। তুমি অগ্নিসিংহের হাতে সুমন্তের হত্যা করিয়েছ। তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। সৈনিকরা, মহারানীকে বড় রাস্তার মাথায় নিয়ে যাও, আর সূর্য ডোবার আগে সমস্ত প্রজাদের সামনে শুলে চড়িয়ে দাও। এ কথা বলে রাগে সিংহাসন থেকে উঠে দাঁড়ালো, আর ঝুরে ঝুরে পা ফেলে দরবার থেকে বাইরে বেরিয়ে গেল। পুরো দরবার ওর ফয়সালা শুনে নির্বাক হয়ে গেল। চন্দ্রাবতীও একেবারে হতভম্ব হয়ে গেল। বজ্রকেতু মৃদু মৃদু হাসছিল। পরন্তু বেলায় সৈনিকরা চন্দ্রাবতীকে নিয়ে বড় রাস্তার মাঝখানে একটা চৌমাথায় এসে পৌঁছল, যেখানে আগে থেকে একটা শুলদণ্ড তৈরি করে রাখা ছিল। সমস্ত লোকেদের ভিড় জমতে লাগলো। সোনালো এই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল, আর কাঁদতে কাঁদতে নিজেকে বলছিল, আমাকে ক্ষমা করে দিন মহারানী মা, আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। চন্দ্রাবতীর মাথা নিচু ছিল, কিন্তু অপরাধীর মতো নয়, যেন এই জন্য যে ও আজ ভারী রাজদরবারে মিথ্যের কাছে হেরে গেল। বীরেন্দ্র প্রতাপের চোখে বজ্রকেতুর মিথ্যে পর্দা ফেলে দিয়েছিল, তাই সে সত্যি দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, আর ওকে শুলে চড়ানোর প্রস্তুতিতে মেতে উঠেছিল। এই সময় ভিড় চিরে একটা ছেলে ছুটে আসছিল, আর উঁচু গলায় বলছিল, থামো, আমি এটা একেবারেই সহ্য করতে পারবো না। মহারানীমা নির্দোষ। উনি আমাদের সবার প্রাণ বাঁচানোর জন্য মহামারীর ওষুধ খুঁজতে গিয়েছিলেন। ওনার উপর রাজদ্রোহের মিথ্যা অভিযোগ করা হয়েছে। সৈনিকদের হাত একেবারে থেমে গেল। ওখানে উপস্থিত মহামন্ত্রী ছেলেটাকে ধমক দিয়ে বলল, এই ছেলে, পালা এখান থেকে, না হলে রাজদ্রোহের অভিযোগে তোকেও বন্দি করা হবে। কিন্তু ছেলেটা এবার ঝাঁঝিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, করে নাও বন্দি, চড়িয়ে দাও আমাকেও মহারানী মার সঙ্গে শুলে, কিন্তু এই অন্যায় কিছুতেই হতে দেব না। মহারানী মা কোনো অপরাধ করেননি। কি ভাইরা, বলো তোমরা? ছেলেটা ভিড়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল। তো দ্রুত ভিড়ের ভিতর থেকে প্রচুর কিশোর যুবকরা বীর বিক্রমে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারানী সম্পূর্ণ নির্দোষ, ওনাকে আমরা মোটেই শুলে দেব না। মহারাজের এই অত্যাচার আমরা সহ্য করব না, আমরা সহ্য করব না। সৈনিকরা, এক্ষুনি মহারানীকে খুলে দাও, না হলে আমাদের জবরদস্তি করতে হবে। দেখতে দেখতে পুরো ভিড়ের মধ্যে ক্রোধের তরঙ্গ বয়ে গেল। চারদিক থেকে শোরগোল উঠতে লাগলো। লোক বেকাবু হতে থাকলো।
এসব দেখে মহামন্ত্রী পিছনে দাঁড়ানো ঘোড়সওয়ার সৈনিকদের আদেশ দিল, এগিয়ে যাও আর তাড়িয়ে দাও এদের। সৈনিকরা নিজের নিজের বর্শা উপরে উঠালো, নিজের নিজের ঘোড়া নিয়ে ভিড়ের মধ্যে দৌড়ে গেল। ভিড়ের মধ্যে পলকের মধ্যে হুটোপুটি বেঁধে গেল, কিন্তু পরমুহূর্তেই লোকেরা সৈনিকদের উপর আক্রমণ করলো। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে মহামন্ত্রী নিজের কাছে দাঁড়ানো কিছু সৈনিকদের বলল, মহারানীমাকে দ্রুত শুলে চড়িয়ে দাও। সন্ধে হতে চলেছে, মহারাজের আদেশের পালন করা জরুরি। সৈনিকরা হড়বড় করে চন্দ্রাবতীকে উঠিয়ে শুলে চড়াতে লাগলো। তখন ভিড় চিড়ে এক তীব্র আওয়াজ শোনা গেল, থামো, থামো মহামন্ত্রী, মহারানীমাকে এক্ষুনি ছেড়ে দাও। মহামন্ত্রী পিছন ফিরে দেখলো ওখানে একজন সৈনিক দাঁড়িয়েছিল। ওকে দেখতেই মহামন্ত্রীর চোখ ফেটে বেরিয়ে আসার জোগাড় হলো। আরে, এ তো সুমন্ত। মহারানীর ওপর একে মেরে ফেলার অভিযোগ আছে না? কিন্তু এ তো জীবিত। ওই লোকটা সত্যি সত্যি সুমন্ত ছিল। মহামন্ত্রীর কাছে আস্তে আস্তে বলল, সৈনিকদের থামান মহামন্ত্রী, মহারানীমা সম্পূর্ণ বেকসুর। মহামন্ত্রী একদম হড়বড় করে সৈনিকদের আদেশ দিল, থামো, থামো, মহারানীমাকে এক্ষুনি ছেড়ে দাও। সৈনিকরা তাড়াতাড়ি চন্দ্রাবতীকে ছেড়ে দিল। সামনের প্রজাদের শোরগোল এক মুহূর্তে থেমে গেল। সবাই বিস্মিত দৃষ্টিতে সুমন্তকে দেখছিল। খোদ চন্দ্রাবতীরও হয়রানির ঠিকানা ছিল না। সুমন্ত, সুমন্ত, তুমি বেঁচে আছো? কি করে বাঁচলে? ও জিজ্ঞাসা করলো। তুমি তো ওখানে কালীঘাটির একটা খাদের মধ্যে পড়ে গিয়েছিলে না? আগে হ্যাঁ মহারানীমা। ওর কথা শেষ হওয়ার আগেই সুমন্ত বলল, আমি খাদে পড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার কপাল ভালো ছিল। আমি দুটো গাছের মাঝখানে আটকে গিয়েছিলাম। কোনো মতে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু তখন আপনি ওখানে ছিলেন না। কোনো মতে পাহাড় থেকে নিচে নামলাম, তো কুমার সূর্যপ্রতাপের সঙ্গে সেখানে দেখা হলো। উনিই আমাকে এখানে নিয়ে এসেছেন। আর এখানে পৌঁছতেই আমি জানতে পারলাম যে আপনাকে রাজদ্রোহ এবং আমাকে হত্যা করার অপরাধে শুলে চড়ানো হচ্ছে। এইসব শুনেও চন্দ্রাবতীর বিশ্বাস হচ্ছিল না যে একটু আগেই ওকে শুলে চড়ানো হচ্ছিল, আর এখন সমস্ত পাশা পাল্টে গেছে। ওর নজর রাজকুমার সূর্যপ্রতাপের দিকে পড়ল। ও ভিড় কাটিয়ে ওদের দিকেই আসছিল। হাত জোড় করে বলল, ক্ষমা চাইছি মহারানীমা, আসতে দেরি হয়ে গেল। না হলে প্রজাদের সামনে আপনাকে এইভাবে বেইজ্জত হতে হতো না। আমি দরবারেই আপনাকে নির্দোষ প্রমাণ করে দিতাম। না না কুমার, প্রজাদের সামনে আমার অপমান হয়নি। চন্দ্রাবতীও এখন মৃদু হেসে বলল, বরঞ্চ আজ আমার অনুভব হলো প্রজারা আমাকে কত ভালোবাসে ও সম্মান করে। তুমি নিজেই দেখো, এরা হাতিয়ার হাতে সৈনিকদের সঙ্গে খালি হাতে মোকাবিলা করতে এসেছিল। একথা শুনতেই সূর্যপ্রতাপের চোখে চমক দেখা গেল, কিন্তু ও দ্রুত সামলে নিল। মহামন্ত্রীকে বলল, এক্ষুনি মহারাজকে এখানে ডাকো। মহামন্ত্রী হয়রান হয়ে বলল, কি? মহারাজ এখানে আসবেন? কি? অসম্ভব কুমার, আপনি মহারানীমাকে নিয়ে রাজমহলে চলুন। না, মহারাজকে এখানেই আসতে হবে। সূর্যপ্রতাপ একটু রেগে গিয়ে বলল, মহারানীমাকে সমস্ত প্রজাদের সামনে অন্যায় সহ্য করতে হয়েছে। এখন মহারাজ এই প্রজাদের সামনেই মহারানীমাকে ন্যায় দেবেন। না হলে তুমি তো দেখেছ নগরবাসী বিদ্রোহ করতে পথে নেমেছে, আর এই বিদ্রোহ সমগ্র বিক্রমগড়ে ছড়িয়ে পড়তে সময় লাগবে না। মহামন্ত্রীও পরিস্থিতির গম্ভীরতা বুঝতে পারছিল, তাই একজন সৈনিককে রাজমহলে রওনা করে দিল। তা দেখে ওখানে মজুদ ভিড় চন্দ্রাবতী ও সূর্যপ্রতাপের জয় জয়কার করতে লাগলো। জয় মহারানীমার জয়, জয় রাজকুমার সূর্যপ্রতাপের জয়।
এই জয়ধ্বনির মধ্যে সবচেয়ে উঁচু আওয়াজ ছিল সোনালের। সোনাল খুশিতে ডগমগ হয়ে উঠেছিল। চন্দ্রাবতীও খুশি হলো। রাজকুমার সূর্যপ্রতাপ আজ আর একবার ওর প্রাণ বাঁচালো। কিন্তু একথা ওর মনে একটা সন্দেহও তৈরি করছিল। সূর্যপ্রতাপ ওর জন্য কেন করছে এসব? প্রত্যেকবার ও চন্দ্রাবতীকে কেন সাহায্য করছে? আর কি হবে যখন বীরেন্দ্র প্রতাপ জানতে পারবে সুমন্ত বেঁচে আছে? বীরেন্দ্র প্রতাপ কি মোহিনী ও তার বাবার ষড়যন্ত্র বুঝতে পারবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।